বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বারবার কারণ নির্যাতিত নেতা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের সাথে আরো উপস্থিত আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, মজলুম জননেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির মাওলানা মামুনুল হক। এছাড়া আমাদের সাথে উপস্থিত আছেন এই অত্র আসনের দাঁড়িপাল্লা কর্তৃক মনোনীত প্রার্থী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান সহ 11 দলীয় ঐক্যের এনসিপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে 11 দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আজকে আপনারা এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা 11 দলের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান। আমি আজকে আপনাদের সামনে কোনো জাতীয় বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের সামনে এই এলাকার সন্তান হিসেবে, এই এলাকার একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের জন্য দু একটি কথা বলতে চাই। আমার জন্ম ঢাকার বেড়াইদের ফকিরখালী গ্রামে আমার জন্ম। আমি এই অত্র এলাকার সন্তান। এই বাড্ডা রামপুরাতেই হেসে খেলে আমার বড় হওয়া, আমার শৈশব কৈশোর কেটেছে এই অত্র এলাকার মাটি এবং ধুলোর সাথে মিশে। আমি জানি এই অত্র এলাকার মানুষ ঢাকার এত কাছে হওয়া সত্ত্বেও বহুদিন ধরে নানা অবহেলা এবং বঞ্চনার শিকার। আপনি বাড্ডা ভাটারার ভিতরের দিকে গেলে আপনার কাছে কখনো কখনো মনে হবে এটা যেন ঢাকা নয়, এটা যেন আপনি মফস্বলের কোনো একটা এলাকায় এসেছেন। আমরা এরকম অবহেলা এবং বঞ্চনা এবং নানা অসুবিধার মধ্য দিয়ে এই এলাকার মানুষ জীবনযাপন করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই বাড্ডা রামপুরা হয়ে উঠেছিল আন্দোলন এবং প্রতিরোধের অন্যতম হটস্পট। আপনাদের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই ব্র্যাক কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে, এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে জনগণের পক্ষে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের পথকে ত্বরান্বিত করেছিল। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। জুলাই গণঅভ্যুত্থানে যখন সুযোগ এসেছে তারা সেই প্রতিরোধ করেছে। বহু মানুষ জীবন দিয়েছে, আমাদের বহু মানুষ আহত হয়েছে এই ঢাকা 11 আসনে। আমরা 1971 সালের ইতিহাসও দেখব। এই বাড্ডা, এই বেড়াই, এই ডামরার এই সাইডে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তারা নৌকা দিয়ে এসে এখানে অপারেশন করে আবার পালিয়ে যেতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমিও কয়েকটা দিন এই অত্র এলাকার বিভিন্ন জায়গায় পালিয়েছিলাম। এই ঢাকা 11 আসন আমাকে আশ্রয় দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার জীবনের এই 28টি বছর আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমি চাই এই ঢাকা 11 মানুষের প্রতি যে আমার ঋণ, সেই ঋণ শোধ করতে। আপনারা যদি আমাকে এই নির্বাচনে সেই সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি আমার বাকি জীবন ধরে আপনাদের জন্য সেই ঋণ, আমি আমার দেশের, আমার মাটির জনগণের জন্য সেই ঋণ আমি পরিশোধ করতে চাই। প্রিয় ঢাকা 11বাসী, এই ঢাকা 11তে প্রায় 15 লক্ষের মতো মানুষের বসবাস, যদিও ভোটার 4.5 লক্ষ, এবং এত ঘনবসতি হওয়া সত্ত্বেও কোনো নাগরিক সুবিধা নাই। অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা, পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নাই, স্কুল নাই, হাসপাতাল নাই। আপনারা এগুলো সবই জানেন এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়। আমি যদি আপনাদেরকে কিছু পরিসংখ্যান বলি, এই বাড্ডা ভাটারার প্রায় 70% মানুষ ইনফরমাল ইকোনমির সাথে যুক্ত, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষের এই এলাকার সংখ্যা বেশি। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 থেকে 10%।
কর্মসংস্থান নেই। স্বাস্থ্য খাতের প্রায় 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, কোনো সরকারি হাসপাতাল নাই এই অত্র এলাকায়। এই পুরো ঢাকা 11 সনে একটিও সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরাটাই নির্ভরশীল হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরের উপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মাধ্যমেই আমাদেরকে জীবনযাপন করতে হয়। বাড্ডার মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি যে 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। এবং আমাদের যে আশেপাশের খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, বালু নদী, এগুলা দখল করা হয়েছে, এগুলা নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে, ফলে খালগুলো আর আমাদেরকে সেই সুবিধা দিতে পারে না। আমি যে চিত্রটি আপনাদের সামনে তুলে ধরলাম, ঢাকার অনেক অঞ্চলেই এই একই চিত্র, কিন্তু এই ঢাকা 11-র একটা বিশেষত্ব আছে। এই ঢাকা 11-র অন্যতম প্রধান সমস্যা আমি মনে করি রাজনৈতিক। এই অত্র এলাকার উন্নয়ন না হওয়ার পিছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই অত্র এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলা দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এবং যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। এই অত্র এলাকার গত 30 বছরের ইতিহাস হচ্ছে ভূমিদস্যুদের ভূমি দখলের ইতিহাস, জমি দখলের ইতিহাস, নদী দখলের ইতিহাস। 5ই আগস্টের আগে যারা প্রধান দুই দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়ী স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। আমরা জানি যে একজন বিদেশে ছিল গত 16 বছর 15 বছর ধরে, কিন্তু এইখানে এই ব্যবসার ভাগ, রিয়েল এস্টেট কোম্পানির নামে যে ভূমি দখল তারা করেছে, তার ভাগ কিন্তু মালয়েশিয়া থেকে তারা ঠিকই পেত। 5ই আগস্টের পরে তিনি চলে এসেছেন, আর এইখানে যিনি দখলদার চাঁদাবাজি করতেন তিনি তার স্থানে চলে গিয়েছেন। আর মালয়েশিয়ার প্রতিনিধি এখানে এসে তার অফিস, তার গাড়ি দখল করেছে। ফলে এই যে এক্সচেঞ্জ তারা করে জনগণের বিরুদ্ধে তারা সবসময় কাজ করে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে সুযোগ এসেছে এই সকল ভূমিদস্যু, ভূমি দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, ঋণ খেলাপিদেরকে পরাজিত করবার। আমরা আপনাদের সামনে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করব। যে সকল মানুষ ভূমি হারিয়েছে তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, নতুবা তাদেরকে আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা 11 থেকে আমরা চিরতরে নির্মূল করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে আমরা শুধু ঢাকা 11 আসনের কথা বলতেই আসি নাই। আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, আমরা সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় ঐক্যজোট, সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ফলে 11 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনার সারা বাংলাদেশে যে যেখানে যেই মার্কা যেই প্রার্থী আছেন তাদেরকে সহযোগিতা করে তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা তরুণ যুব সমাজ সবাই প্রস্তুত আছি। আপনাদের প্রতি আরো আহ্বান জানাই, 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাআল্লাহ। 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে যাব ইনশাআল্লাহ। আমি পরিশেষে বলতে চাই, আমি খুব অল্প সময় পেয়েছি আপনার এলাকা, আমার এলাকা হলেও প্রচারণা করার জন্য আমি অনেক অল্প সময় পেয়েছি।
ঢাকার বাইরেও আমাকে যেতে হয়েছে দলীয় কাজে, জোটের কাজের জন্য। আমি আমার মা বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তরের অন্তরস্থল থেকে। 11 দলের যারা সমর্থক রয়েছেন, আমাদের নেতা কর্মীরা রয়েছেন, আমাদের মা বোনেরা, তরুণ সমাজ রয়েছেন, তারা এই অল্প দিনে আপনারা আমার জন্য, শাপলা গুলির জন্য আমি আতিক ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামাত ইসলামের সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি, কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনসিপির নেত্রী কর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অল্প সময় আমাকে যেই ভালোবাসা দিয়েছেন, নিজের সন্তানের মতো আপনারা যেভাবে আমার জন্য প্রচারণা করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন, এটা অভূতপূর্ব। আমি এই ঋণ আপনাদের জন্য সবসময়, আপনাদের এই ঋণের কথা আমি মনে থাকবো, এবং এই ঋণ আমি দেশের জন্য জীবন দিয়ে, দেশের জন্য কাজ করে আমি এই ঋণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট কেন্দ্রে থাকবো। আমাদের মা বোনদের নিরাপত্তা, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইনশাআল্লাহ আমরা ভোট কেন্দ্রে থাকবো। এই এলাকার মানুষের, ভোটারদের ভোটাধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ শাপলা কলি মার্কাকে আপনারা জয়যুক্ত করুন। আগামী সংসদে, আগামী সরকারে আপনাদের সাথে আমাদের দেখা হবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, তুমি কে, আমি কে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। ইনকিলাব, ইনকিলাব। এই মার্কা আছে, ঢাকা এগারো মার্কা আছে, সেই মার্কা শাপলা কলি, আবার বলি, জোরে বলি, জোর হলো না, নারে তাকবীর। সংগ্রামী ঢাকা 11বাসী, আমরা আজকের এই সভাপতির বক্তব্যের মাধ্যমে মূলত একজনের মন্ত্রের বক্তব্য আমরা পরিলক্ষণ করেছি। নাইর ইসলামকে আমরা ঢাকা 11 আসনে যদি বিজয় করতে পারে, তিনি আগামী বাংলাদেশে একজনের শক্তিশালী মন্ত্রীর দায়িত্ব পালন করবে। সংগ্রামী সমাবেশ, আমাদের এই নির্বাচনী জনসভা, এখন প্রধান অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের রাস্তার ঠিকানা, গণমানুষের প্রিয় ঠিকানা, বাংলাদেশের ঠিকানা, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত, 11 দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা, আজকের এই সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ। ঢাকা 11-এর পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর সালাম একাকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঢাকা 11বাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা 11 আসন, এই আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত 11 দল সমর্থিত প্রার্থী জনাব নাহিদ ইসলামের আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ,
11 জেলার সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, নির্বিশেষে বাড্ডা, রামপুরা এবং বাড্ডা এই আসনের আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষেপে দুটি কথা বলব। আমরা 47 দেখি নাই, শুনেছি, 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি। যে আকাঙ্ক্ষা ছিল, 71 হুবহু তাই ছিল, 24 সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47 পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন 54 অতিক্রম হয়ে গেছে। 24 আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামে। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফেসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে আন্দোলন দানা বাঁধে, জুলাই 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজিয়া টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাহেব রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি তো। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলি এসে পিঠে নেয় নাই, 3টা গুলি এসে বুকে নিয়েছে। এটি বীরের পরিচয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। একই দিনে তার আরও 5 জন সহকর্মী দেশের বিভিন্ন জায়গায় শাহাদাত বরণ করে। আস্তে আস্তে এভাবেই রক্তাক্ত বাংলাদেশ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত 36 জুলাই যেটাকে আমরা বলছি, অর্থাৎ 5 আগস্ট, এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আফসোস, আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল, আলিম ওলামা, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, কৃষক, শ্রমিক, মোটে মাঝি, যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। যে সমস্ত উপকর্ম করে আওয়ামী লীগ দীর্ঘ সময় জাতিকে কষ্ট দিয়েছে, একই অপকর্ম এই দুপুরা 6 তারিখ সকাল থেকে শুরু করে দিল। আমরা বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করলাম যে মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বুঝার কথা, তাই এখন মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? কিন্তু না, আমরা লক্ষ্য করলাম বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি শুরু হয়ে গেল। এখনো অনেকে বলেন, বড় বড় ব্যবসায়ীরা বলেন, আমরা যাবো কোথায়? আমাদেরকে জিম্মি করে আমাদের বিরুদ্ধে মার্ডার মামলা দিয়ে এখন আমাদের কাছ থেকে কোটি কোটি নয়, শত শত কোটি টাকা দাবি করা হচ্ছে। কারা দাবি করছে জানেন? এই 15.5 বছর যারা বাংলাদেশের মাটিতে ছিলেন না, পালিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিরাপদ আশ্রয় গ্রহণ করেছিলেন, ফিরে এসে তারাই সেই মামলা বাণিজ্য করছে। আগস্টের 6 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত 2026 সালের আজকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ,
এই পর্যন্ত এই অপকর্ম যারা শুরু করেছিল তারা এই অপকর্ম বন্ধ করে নাই। তাদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতে যে ভিক্ষুক লোকটা ভিক্ষা করে তার ওদের কাছ থেকে ছাড়া নেয়। আমরা কি আমাদের সন্তানদেরকে বুকে নিয়ে জুলাই মাসে এই জন্য লড়াই করেছিলাম? এইখানে পুরাতন চাঁদাবাজের বদলে নূতন চাঁদাবাজের জন্ম হবে, মামলাবাজের জন্ম হবে, ভূমি দখলবাজের জন্ম হবে, ভূমি দস্যুদের জন্ম হবে। এই জন্য তো আমরা এই লড়াই করিনি, আমাদের সন্তানেরা এই লড়াই করিনি। আমাদের সন্তানদের দাবি কি ছিল? সিম্পল দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা শান্তিতে থাকতে চাই, আর তার জন্য সারা সমাজের সর্বত্র আমরা ন্যায় বিচার দেখতে চাই। এটাই তারা বলেছিল। এখন ন্যায় বিচার এটা নির্বাসন। আপনারা দেখেছেন একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবে। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক টাকা, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের পিছিয়ে আশ্রয় দিয়ে এমপিটা নিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। পেশায়ও হাসে। জনগণ এগুলো বুঝছে। প্রিয় সম্মানিত ঢাকা 11বাসী, বারবার 12 তারিখ ফিরে আসবে না। 5 আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার দিন হচ্ছে আগামী 12 তারিখ। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই, বস্তাপতা রাজনীতি আর ফিরিয়ে আনতে চাই না। নতুন বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান চাই। ইতিমধ্যে এই রায় যুব সমাজ দিয়ে দিয়েছে। এখন জনগণের দায়িত্ব আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ সেই রায় দেবে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গুলামদেরকে লাল কার্ড দেখাবে। আবরার ফাহাদ, আবু সাইদ, সাদি, হাদি, আমরা তোমাদের কাছে আর তোমাদের বন্ধুদের কাছে আমরা বড়ই বলি, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের এখানকার নতুন বাংলাদেশ হলে দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পেলে তোমরা যেমনটা চেয়েছিলে আমরা তেমনটাই যৌবনদীপ্ত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যুবকদের হাতে আমরা তুলে দিতে চাই। আমরা যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। আমরা বেকার ভাতা দিতে চাই না। 24-এর যুবকেরা কোথাও গিয়ে কারো কাছে বলে নাই দে দে বেকার ভাতা দে, স্লোগান দিয়েছিল কেউ? আজকে বেকার ভাতার কথা উঠে। আমি মনে করি যে সন্তানেরা সেদিন চিৎকার দিয়ে বলেছিল আমাদের অধিকার দাও, আমাদের হাতে আমাদের ন্যায্য কাজ তুলে দাও, তাদেরকে বেকার ভাতা কথা বলার মানেই হচ্ছে যুব সমাজকে অপমান করা। যুব সমাজ আপনারা সেই অপমান সহ্য করতে রাজি আছেন? আপনারা বেকার ভাতা চান না কাজ চান? কাজ চান। যারা চান তারা একটু হাত তুলে ও মাশাআল্লাহ সবাই যুবক। আমরা যারা আছি আমরাও যুবক। আমরা সবাই হয়ে গেলাম যুবকদের সাথে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 10 টাকা শেষ করে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি।
এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড গাঁটে গাঁটে কার্ড, এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হলো সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করে, ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে, একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি দিতে হবে। দেশের টাকা লুণ্ঠন করে যারা দেশে পাচার করেছেন, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা, ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদের টাকা। রাষ্ট্রের আয়ের 3 ভাগ, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নতুন বাংলাদেশ হয়, তাহলে নতুন বাংলাদেশে এই প্রাপ্য সুরানা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবে। এখানে কোনো আপোষ নেই। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ। যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফেসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেবো না, কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই 3টার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হবো না, জনগণের সেবক হবো। আর প্রতি বছর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। আমরা দেখি কার শ্বশুর বাড়িতে সম্পদ বলে শোনা বলে একটু দেখতে চাই। 5.5 বছর বিদ্যুতের জুড়ি গলায় নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে, পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়িতে বানিয়েছে তার চেয়ে বেশি। ওই চুরির টাকা কোথায় রাখে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে রেখেছে। আমরা ওই নতুন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়ে ভয়াবহ। এই দুইটার ইনশাআল্লাহ অবসান হবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। গড়েও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এটাই আগে নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবে? 2জন মানুষ ছাড়া সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। আমিন। যুবক বন্ধুরা,
তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দিয়েছে। আর আমরা যে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যই বাংলাদেশ আগাতে পারে না। আমরা আশা করবো যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা ছিলেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসের গল্প শোনাতে চাই না, আমার চিন্তা নাহিদকে আপনারা ভালো ছিলেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারোর সাথে আমরা বেইসাফি করবো না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর। আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোনো রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হুড় করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেবো না, এখানে যেটা আছে তাই দিব, যেটা নাই ওটা অন্যভাবে বলবো, এগুলো নাই। আমরা কোনো ভুল বল আশ্বাসে নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করবো। জান প্রাণ যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন একটা বেইসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ করার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবার আমি 11 দলের পক্ষ থেকে আমাদের স্নেহভাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাই সেনাপতি, তার হাতে আমরা 11 দলের প্রতীক আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ দায়িত্বশীলদেরকে আমরা একটু সামনে আসা। ভাই এই মোবাইলটা পিছনে আনেন, এই বড় ভাই চলে এসে, আচ্ছা বাকি যারা